সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার বাই স্বপ্নধরা। আজ আমরা কথা বলবো রাজনীতির মাঠ উত্তপ্ত এই শিরোনামে, এবং আমার সাথে যারা রয়েছেন শুরুতেই আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিব। এই বিষয়টিতে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, এবং সর্বডানে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক, পুরোটা সময় আমি ফেরদৌস আহমেদ থাকছি এই আয়োজনে, এবং আপনারা প্রতিদিনকার মতো আজও ফেসবুকে যুক্ত হয়ে আয়োজন দেখতে পারবেন। facebook.com/channel9bd.tvতে দেখতে পাবেন ইউটিউবেও, youtube.com/@channel9GEC-তে। আমি শহীদুল ইসলাম বাবুল আপনাকেই প্রথমে শুনতে চাচ্ছি, এবং সেই জায়গায় আমরা রাজনীতির মাঠ উত্তপ্ত বা উত্তপ্ত রাজনীতির মাঠ বাক্যটা যেভাবেই বলি না কেন, একটা গরম পরিবেশ যখন রয়েছে তখন চারদিকে আন্দোলন এবং বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ হচ্ছে, সেই জায়গা থেকে একদম সাধারণ মানুষ জানতে চায় যে রাজনীতির মাঠ এত উত্তপ্ত কেন আসলে। মানে কি বলবো, আসলে কখনো কখনো নির্বাক হয়ে যেতে হয়। আমরা দীর্ঘদিন এই জাতি দুর্ভাগা বলতে হবে আসলে। হ্যাঁ, মানে এত কিছু, এত রক্তপাত, এত কিছু আমরা শুধু মানে দিচ্ছি। এখন আপনি বলতে পারবেন কার ব্যর্থতা, কার সফলতা, কার কারণে, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষ একটা হতভাগ্য দুর্ভাগ্য মানুষ। না হলে 9 মাস হলো আমরা ফ্যাসিবাদকে মাত্র উৎখাত করলাম। এর মধ্যে এই 9টা মাস মানে আমরা আসলে ঐক্যবদ্ধ থাকতে পারলাম না, বা থাকতে দেওয়া হলো না, বা থাকা গেল না। এটা খুবই দুর্ভাগ্যজনক এই বাস্তবতা। এখন ধরেন বাংলাদেশে আন্দোলন হচ্ছিল, এই 9 মাসে যত আন্দোলন হয়েছে এটাও একটা নজিরবিহীন আন্দোলন। কিছু আন্দোলন আছে বাপদাদার আমলের পেন্ডিং আন্দোলন, সেগুলো এখন সামনে আসছে। কিছু আন্দোলন সরকার ক্রিয়েট করেছে। হ্যাঁ, ওই যে আমি খারাইয়া দামু স্যার, আপনি আমার বসাইয়ে দিয়েন, এরকম আন্দোলনও আছে। আবার কিছু আন্দোলন যৌক্তিক আন্দোলনও আছে। তো এই সামগ্রিক বাস্তবতা, বিএনপি সবেমাত্র 4 দিন না 5 দিন হলো বিএনপি একটা দাবিতে আন্দোলনে আছে। এই পর্যন্ত বিএনপি এমন কোনো আন্দোলন করেনি, সরকারের বিরুদ্ধে কোনো কিছুই বলেনি, বা এই আন্দোলনটাও গোটা সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন না, কিন্তু সরকারের একটা অংশ। এটা কি সেই পেন্ডিং আন্দোলনের একটা, আপনি যে বলেন পেন্ডিং না, এটা তো ক্রিয়েট করা আন্দোলন। এটা ক্রিয়েট করা আন্দোলন। আমাকে আবার বাধ্য করা হচ্ছে রাজপথে নামতে। কি কারণে আমি নামবো? আমার কি মানে আমি কি এই 15 বছর বা 17 বছর আরামে আয়েসে ছিলাম যে শরীরে আমার জং ধরে গেছে, আমাকে রাজপথে আবার নামতে হবে? অত সুখের কোনো ব্যাপার না তো। ব্যাপারটা দুঃখের, দুর্ভাগ্যের। আর একটা প্রশ্ন করতেই চাই, যে যেটা একদম অনেকে জানবার চেষ্টা করছেন বা জানতে চাচ্ছেন বিএনপির কাছেও, যে বিএনপির কি আন্দোলনের আর অন্য কোনো ইস্যু নেই? ইশরাক হোসেনকে একেবারে বসাতে এই আন্দোলনটাই বিএনপি সবার আন্দোলন কেন হয়ে দাঁড়ালো? কারণ প্রমাণ করবার প্রয়োজন ছিল যে আপনি কে, আপনার ইন্টেনশন কি, আপনার গন্তব্য কি, আপনার গোল কি, আপনার টার্গেট কি। ওই যে ঝিকে বোঝে না, মানে ওই মানে শেখানো না, আসলে জিনিসটা অন্য অর্থে হয়ে যায়। মানে আপনার মুখোশটা উন্মোচন করবার প্রয়োজন ছিল, যে আপনি কতটুকু সাধু, আপনি কতটুকু সন্ন্যাসী, আপনি কতটুকু নির্মোহ, আপনি কতটুকু নির্লোভ, বা আপনার উদ্দেশ্য কি, সেটা বোঝানোর একটা প্রয়োজন এই আন্দোলন। সেটার জন্যই এই আন্দোলন। কিন্তু সেখানে যদি বলি যে রাজনৈতিক যদি কিছু শিখে আর কি, রাজনৈতিক দলগুলো আসলে, আপনাকে এটা শুনে আমি সারওয়ার তুষারের কাছে যাব, তারা কি এই আন্দোলনের মধ্যে যুক্তি কতটা খুঁজে পায় এবং মানুষের ভোগান্তি কতটা ভাবে, এই দুইটা যদি একটু সমন্বয় করে বলতেন। ভোগান্তি আপনি বাহ্য দৃষ্টি যুক্তিবিদ্যা যদি পড়ে থাকেন, কার্যকারণ বলে একটা কথা আছে, প্রত্যেক কাজেরই একটা কারণ আছে। এই যে বললাম না, কিছু আন্দোলন তৈরি করা হয়েছে, এসো আমার ঘরে এসো, যমুনার দ্বারে এসো, এরকম আন্দোলনও আছে। হ্যাঁ, খারাইয়া দামু বসাই দিয়েন স্যার, এরকম আন্দোলনও আছে। আবার এই যে আন্দোলন, এটা যৌক্তিক আন্দোলন, এবং এই আন্দোলন আমার উপর চাপিয়ে দেওয়া হলো। 9 মাস ব্যাপী আমরা অনুরোধ করেছি, মানে বিনয় করেছি, হ্যাঁ, বলবার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি যে ভাই এটা আমাদের কাজ না, এটা হওয়া উচিত না। আমরা যেই লক্ষ্যে আমরা ছিলাম সেই লক্ষ্যটা থাকবার প্রয়োজন আছে। হ্যাঁ, এর মধ্যে সন্দেহ, অবিশ্বাস তৈরি করা, অনাস্থার পরিবেশ তৈরি করা, ছলচাতুরি করা, চালাকি করা, হ্যাঁ, ক্ষমতা প্রলম্বিত করবার ধান্দা করা, জি, সেই জায়গায় বাধ্য করা হয়েছে। আপনি এটা বললেন। সারওয়ার তুষার, আপনার কাছে আসি। আপনারা আজকে যে বিক্ষোভ করলেন নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে, যে ধরনের সেই সমাবেশ, যে ধরনের বক্তব্য এসছে, সেগুলোও কি আসলে বাধ্য করা হয়েছে কিনা, বাধ্য হয়েই এটা বিক্ষোভে নামলেন কিনা? আবার আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, একরকম বলতে গেলে বাধ্য হয়েই। কারণ হচ্ছে
এই ইসি ইলেকশন কমিশন যখন গঠন করা হয়েছে সেটা কিন্তু অদ্ভুত এবং খুবই মানে রহস্যজনক। আমরা তখন জাতীয় নাগরিক কমিটি হিসেবে ছিলাম, তখন এনসিপি হয় নাই। ইসি গঠনের সময় আমরা বিবৃতি দিয়ে বলেছিলাম যে আপনার এটা কোন আইনে গঠিত হয়েছে, 2022 সালের আইনে, 2022 সালের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন 2022, যে আইনটাকে খোদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বলেছিলেন এটা একটা বাকশালী কমিশন হয়েছে। এখন আপনি সার্চ দিলে এখন পাবেন। তো সেই আইনেই কিন্তু আপনাকে তাহলে উচিত ছিল আগে আইনটা পুনর্গঠন করা, বা এই যে সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তারা কিন্তু কি পদ্ধতিতে নির্বাচন কমিশনের ও প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পাবে তারা একটা সুপারিশ দিয়েছে সংস্কার প্রস্তাব, আপনি সেটাও যাচাই করার মতো ধৈর্য রাখলেন না, ইসিটা হয়ে গেল। এবং কি কারণে হয়েছে তার পরবর্তী কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত সংস্কার রিলেটেড যতগুলো কাজ আছে, সংস্কার রিলেটেড যতগুলো প্রস্তাব আছে, সমস্তটাতে ইসি বিরোধিতা করছে। এবং তাকে আর সাংবিধানিক প্রতিষ্ঠান মনে হচ্ছে না, একটা রাজনৈতিক প্রতিষ্ঠান মনে হচ্ছে, একটা দলের মুখপাত্র মনে হচ্ছে। যেমন আপনি ধরেন, এটা তো ভয়ঙ্কর যে মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত তারা নির্বাচনে অযোগ্য, নির্বাচনে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে বা নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে। এটা একটা সংস্কার প্রস্তাব, এটার বিরোধিতা করতেছে ইসি। এটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত, যদি আমরা সকল রাজনৈতিক দল একমত থাকি তাহলে এটা আপনাকে মানতে হবে। আপনি মানা ছাড়া, নির্বাচন কমিশন হিসেবে মানা ছাড়া আপনার অন্য কোনো বিকল্প নাই। ফেরারি আসামি হলে আপনি নির্বাচনে দাঁড়াতে পারবেন না। আপনি যদি সশরীরে এসে আপনাকে মনোনয়নপত্র জমা দিতে হবে, খুবই ভাইটাল। এবং এটা বোঝা যাচ্ছে যেটা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য করা হয়েছে। মানে অর্থাৎ আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে চায় তাহলে তারা যেন সশরীরে আসতে বাধ্য হয়, ক্রিমিনালরা তো আসবে না। এখন তো ভার্চুয়ালি তো যে কেউ স্বতন্ত্র দাঁড়াতে পারবে, আওয়ামী লীগের যে কোনো ক্রিমিনাল ভার্চুয়ালি তো মনোনয়নপত্র জমা দিতে পারবে। এই সংস্কার প্রস্তাবগুলো বিরোধিতা কেন ইসি করবে? সীমানা পুনর্নির্ধারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ। এবং আপনি দেখেন সেই 2001 সালের যে সীমানা পুনর্নির্ধারণ সেখানে ফেরত যাওয়া হয়েছে। আমরা সহ সংস্কার কমিশন সহ প্রস্তাব এসছে এবং অন্যান্য যারা নির্বাচন নিয়ে কাজ করেন তারা বলেছেন যে এটা একটা স্বাধীন কমিশনের হাতে থাকতে হবে সীমানা পুনর্নির্ধারণটা। এখন তারা যেটা করছেন, শহরের সীমানা কমিয়ে আনছেন, খুবই উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু এবারে নির্বাচনটা খুবই ভিন্ন একটা কনটেক্সটে হচ্ছে। আপনাকে তার মানে নতুন রাজনৈতিক দল এসেছে, গুঞ্জন আছে যে তাদের শহরে জনপ্রিয়তা বেশি, তাদের শহরে বেস ভালো। এই কারণেই কি আপনি, তাহলে আমরা প্রশ্ন করবো না যে এই কারণেই কি আপনি শহরের সীমানাটা কমিয়ে আনছেন এবং গ্রামে যেখানে অন্যান্য রাজনৈতিক দলের হয়তো আগে থেকে শক্তিশালী সাংগঠনিক তৎপরতা আছে সেখানে আপনি বাড়িয়ে দিচ্ছেন? এটা তো এখনো সেটেল হয় নাই। সীমানা পুনর্নির্ধারণটা কারা করবে, কোন প্রতিষ্ঠান করবে, এটা করার আগে আপনি কেন এই কাজটাতে হাত দিলেন? এটা ছাড়া ধরেন অন্যান্য আরও অনেকগুলো ব্যাপারে। এটার জন্যই কি আসলে যে মনে হচ্ছে, আপনার বিএনপির কথা বলেছেন যে এখন ইসিকে মনে হচ্ছে বিএনপির স্পোকসম্যান, সেটা কি এই কারণে মনে হচ্ছে? ঠিক যে সমস্ত বিষয়ে নির্বাচন সংক্রান্ত যে সমস্ত বিষয়ে বিএনপির আপত্তি, ওই সমস্ত বিষয়ে ইসির আপত্তি। এটা তো সন্দেহজনক, এত কেন মিলবে? ঠিক আছে, আচ্ছা, এর বাইরেও আরপিও সংশোধনী। আরপিও হচ্ছে মানে যে দল নিবন্ধন। শেখ হাসিনা এসে যে আরপিও যে যেন কোনো নতুন রাজনৈতিক দল আসতে না পারে সেই জন্য যেভাবে কঠিন করেছিলেন, এই আরপিও সংশোধনীর জন্য অনেকগুলো প্রস্তাব করা হয়েছে। এটারও কিন্তু এরা বিরোধিতা করছে, এই ইলেকশন কমিশন। ফলে ইলেকশন কমিশন, ধরুন প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশ ইতিহাসে তিনি সবচেয়ে সুষ্ঠু মানে শ্রেষ্ঠ নির্বাচনটা এবার করতে চান বাংলাদেশ ইতিহাসে। এই ইলেকশন কমিশনকে পুনর্গঠন না করে ওই শ্রেষ্ঠ নির্বাচন দূরে থাক, বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যে সুষ্ঠু নির্বাচনগুলো আছে অন্তত 4টা, 91-এর, 96-এর, 2001-এর এবং 8-এর, এই নির্বাচনগুলো নিয়ে অনেক কিছু প্রশ্ন তোলা যাবে, কিন্তু মোটা থেকে এই 4টা ইলেকশন সবাই অ্যাকসেপ্ট করেছে। এই 4টা নির্বাচনের স্ট্যান্ডার্ডও একটা নির্বাচনে আপনি করতে পারবেন না এই ইসিকে এভাবে রেখে। এবং তাদেরকে মানে প্রবাসী ভোটাধিকার সহ থেকে শুরু করে তারা যে সমস্ত কথাবার্তা বলছেন, তাদের কাছে মনে হচ্ছে না যে তারা এরকম একটা সময় এবং এখন স্থানীয় সরকার করার সময়, নির্বাচন করার সময় না। এই কথাটাকে আপনি বলবেন, আপনি ইসি হিসেবে এই কথাটা বলবে স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার প্রশাসন তথা সরকার। তার মানে হচ্ছে কি, সরকার আপনাকে বলবে যে এখন স্থানীয় সরকার নির্বাচন হবে বা হবে না, আপনি সেটা শুধু এক্সিকিউট করবেন। আপনি একবারিয়ে বলছেন কেন? এবং যেটা আবার একটা রাজনৈতিক দলের সাথে মিলে যাচ্ছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দল এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। আপনি কেন বিএনপির লাইনে কথা বলবেন? ফলে সন্দেহ তো তৈরি হবেই। এই কারণে আমরা বলেছি যে একতাল মনে হচ্ছে, কাকতাল মনে হচ্ছে না যে কাকতালীয় ব্যাপারও হতে পারে? ধরেন যদি এরকম একটা কথা আছে না যে বিচ্ছিন্ন ঘটনা একটা দুটো হলে বিচ্ছিন্ন ঘটনা, যদি নিরবিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন ঘটনা ঘটতে থাকে তখন তারা সেটাকে আপনি বিচ্ছিন্ন ঘটনা বলতে পারবেন না। কারণ লাগাতারভাবে গত 5-6 মাস ধরে অবজার্ভ করে আমরা দেখতে পাচ্ছি যে যেটাই বিএনপির পজিশন ওইটাই ইসির পজিশন। এই কারণে তো সন্দেহটা তৈরি হচ্ছে। এবং আরও গুঞ্জন আছে, আপনি তো নিশ্চয়ই জানেন যে এই সিইসিকে কারা নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কারা ভূমিকা রেখেছে, সেটা আমি এখন বলবো না। কারা ভূমিকা রেখেছে, কারা প্রেশারাইজ করেছে, কিভাবে এই প্রতিষ্ঠানগুলোর প্রধানদেরকে তারা, আপনি আমাকে একটা জিনিস খুব সিম্পল বলেন, বিএনপির 31 দফা, বিএনপিকে আপনি যে কোনো প্রশ্ন করলে বিএনপি আমরা তো আমাদের 31 দফা বাস্তবায়ন করব। তো আপনার 7ম দফায় কি বলা আছে? আপনি 7ম দফায় বলেছেন যে 2022 সালের
এই যে আইনটা প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য নির্বাচন কমিশনার 2022-এর আইন, এটা আমি সংশোধন করব। তাহলে আপনি এখন সংসদের পক্ষে দাঁড়াচ্ছেন না কেন? এখন আপনি আমাকে বলবেন যে আমরা ক্ষমতায় যাব, সংসদে যাব, তারপর আমরা এটা বাস্তবায়ন করব, তার আগে আমরা আগের বাকশালী আইন দিয়ে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যাব। নিয়োগ আইনটার কথা এটা কি বিশেষ করে হয় বলছেন, না? নির্বাচন কমিশন নিয়োগ আইন, যে কমিশনারদের নিয়োগের যে আইনটা হয়েছিল। আমি এই জায়গায় একটু শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে আসতে চাই। ইসি যেটা বিরোধিতা করে, বিএনপিও সেটা বিরোধিতা করে, কিংবা বিএনপি যেটা বিরোধিতা করতে পারে সেটা ইসি আগেই বিরোধিতা করে। এগুলো হাইপোথিসিস, বায়বীয় কথাবার্তা। ইন্ডিয়া একটা কথা কইলো, সেই কথার সাথে এনসিপির কথা মিলে গেল, তার মানে সে ইন্ডিয়ার দালাল। এত সরল অঙ্ক, এটা খুবই সরল অঙ্ক, সহজ। রাজনীতি তো সহজ বিষয় না। ইসি আমার মামাতো ভাই লাগে না, বিএনপির খালাতো ভাই লাগে না। ওনরা ইসির বিরুদ্ধে আন্দোলন করুক, ইসিরে উড়েই দেখ, ইসিরে জ্বালাই দেখ, ইসিরে উল্টে দেখ, এইটা পাহারা দেওয়া বিএনপির দায়িত্ব না। এর কাউন্টার প্রোগ্রাম করাও বিএনপি করবে না। বিএনপি অত কাঁচা রাজনীতি করে না। আপনারা ইসি উল্টান পাল্টান যাই করেন। আবার আরেকজন দেখলাম কইছে যে উপদেষ্টাদের মধ্যে কে কে আসিফ নজরুল, আমি জানি না সত্য কি মিথ্যা, আসিফ নজরুল লাইন মন্ত্রণালয় ডিস্ট্রয় করছে ঘুরিয়ে দেওয়ার জন্যে। সালেহ আহমেদ আরেকজন কি ওয়াহিদুদ্দিন মাহমুদ, হ্যাঁ ওনার নাসিরুদ্দিন পাটোয়ারি দেখলাম ঢাকা পোস্টে, তারা হলো পরিকল্পনা আর অর্থকে ডিস্ট্রয় করে ঘুরিয়ে দেওয়ার জন্য কাজ করছেন। তাদের পদত্যাগ চাইতে থাকেন, অসুবিধে কি? হ্যাঁ অসুবিধে তো নাই। আমরা ধরেন ইসি যেমন আমাকে মামাতো ভাই না, কিন্তু ওই যে ওনাদের বৈষম্যত ভাই হলো আসিফ মাহমুদ, যিনি এলজিআরডি মন্ত্রী, হ্যাঁ না কি ভাই আমরা জানি না। সেই ভাইকে রক্ষার জন্য এখন মানুষ বলছে আওয়ামী লীগ যে আন্দোলন করতো পাল্টা কর্মসূচি, এতদিন ওনাদের মনে পড়ে নাই। বিএনপির একটা অংশ বা ইশরাক আহমেদ বিএনপির লোক, তিনি একটা আন্দোলন করছেন 3 দিন 4 দিন হইলো, এখন ওনাদেরকে ইসি ঘেরাও করবার কথা মনে পড়ে গেল হঠাৎ করে, ইসির অনিয়মের কথা মনে পড়ে গেল হঠাৎ করে। বলেছেন ওরা আগে, কিন্তু এই কর্মসূচি আগে দেখি নেই। হ্যাঁ এক অর্থে সরকারি দল তারা, পাল্টা কর্মসূচির কথা মানুষ বলছে এবং মিলে যাচ্ছে, আমরা দেখছি। ওই যে বললো না ইসির কথা আর বিএনপির কথা মিলে যায়। তো এই যে আপনি বলছেন যে বিএনপি 3 দিন ধরে একটা কর্মসূচি দিচ্ছে, তার পাল্টা কর্মসূচি তারা দিচ্ছে, এটাও মিলে যাচ্ছে, যেটাকে পাল্টা কর্মসূচি বলে। আওয়ামী লীগ যেটা করতো, একটা রাজনৈতিক দল, শোনেন এই যে বললো না, এই যে আজকে আমি নয়াদিগন্তে একটা দেখলাম যে এনসিপি নেতারা কেউ পতাকা উড়াচ্ছেন, কেউ প্রাডো লেক্সাস গাড়িতে চড়ছেন, কেউ তদবির বাণিজ্যে ছক্কা হাঁকাচ্ছেন। আর অন্যদিকে নয়াদিগন্ত পত্রিকা লিখছে যে শহীদ আরমান মোল্লার ছেলেমেয়ের জায়গা হয়েছে এতিমখানায়। এরপরও কি এনসিপির সমাবেশে মানুষ আসবে? মানুষ হাসাহাসি করে। এটা আপনি অন্যভাবে নিয়েন না, তারা আমাদের বয়সে অনেক ছোট, আমরা এতদিন রাজনৈতিক সমালোচনা ওইভাবে করিনি, কারণ একটা পার্থক্য তো আছে। কিন্তু এখন তো লেভেল প্লেয়িং ফিল্ড, মানে খেলার মাঠটা সবাই, তারাও রাজনীতি করতে আসছে, আমিও রাজনীতি। এখন তাকে যদি আমি বাচ্চা বলি, শিশু বলি, এটা বেমানান হবে, কারণ তারা আমার সমানে সমান রাজনীতি করতে যেহেতু আসছে, মাঠে আসছে, বিএনপিকে টেক্কা দিচ্ছে বা অন্য রাজনৈতিক দলকে টেক্কা দিচ্ছে, তো সেই জন্য কথা তো বলতে হবে। হ্যাঁ সমান রাজনৈতিক সম্মান দিয়েই তো আমাকে বলতে হবে। তো সেটাই বলি যে ওই যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে, সে আপনি খেয়াল করে দেখেন, এই ছাত্রনেতাদের ডাকে লক্ষ লক্ষ, যেটা তারা বলে থাকে, কোটি কোটি মানুষ জড়ো হয়েছিল, কোথায় গেল সেই মানুষ? কি কারণে গেল? কে তাদেরকে পরামর্শ দেয়? তারা কি একটু অ্যানালাইসিস করে, বিবেচনা করে? তাদের বিরুদ্ধে এত 9 মাসের একটা সরকারের এবং বৈষম্যবিরোধী ছাত্রদের, আপনি বলেন পুরনো রাজনৈতিক দল, পুরনো বন্দোবস্ত, আপনি কি বন্দোবস্ত দেখাইছেন এই 9 মাসে? নতুন কি বন্দোবস্ত, কি ইতিবাচক রাজনীতি আপনি দেখিয়েছেন? সবই তো সেই পুরনো চাইতে আরও পুরনো দিকে আপনি বস্তা বস্তা রাজনীতিকে। গতকাল তার এক শীর্ষ নেতা হান্নান মাসুদ, চাঁদাবাজ, মদ সৃষ্টিকারী, তাকে ছাড়াই আনতে থানায় গিয়েছে। কেন ইমাজিনি বলবে যে সে দলের সিদ্ধান্তে যায়নি? আমার কথা শোনেন, ওনারা বলবেন যে এটা কোনো দলের সিদ্ধান্ত না, আমরা শোকজ করেছি, কি করেছি। এই যে বিএনপির নামে যে বলেন চাঁদাবাজ, টেম্পো স্ট্যান্ড, এই সেই, এরা কি দলের সিদ্ধান্তে যায়? কেন বলেন তাহলে? কেন বলেন? এই যে বাস্তবতা, সবিরোধী আচরণ, সবিরোধী কথাবার্তা, ইম্যাচিউর আচরণ, কাজ কর্ম, পদে পদে তাকে গাড়ি দিয়েছে জামাতের নেতা, কি কারণে দিয়েছে সেই ব্যাখ্যা দিয়েছেন এর আগে? আপনি শোডাউন করেছেন নতুন বন্দোবস্তের নামে, সেখানে কোথায় টাকা পেয়েছেন সেই প্রশ্নের উত্তর ঠিকমতো আপনি দিয়েছেন? কবে দিয়েছেন? আপনার নামে, আপনার এই উপদেষ্টার নামে, তার এপিএসের নামে 400 কোটি টাকার অভিযোগ, এর সদুত্তর আপনি দিয়েছেন। এর মধ্যে আপনি কত নিয়েছেন আমরা জানি, সেগুলো পরিষ্কার করেন। তারপরে উত্তরের এক মেয়র নিয়োগ করেছেন, আপনি এত নির্বাচনের কথা বলেন, হ্যাঁ এক মেয়র নিয়োগ করেছেন, চরম বিতর্কিত। এক মেয়র তো নাকি প্রশাসক, চরম বিতর্কিত এবং ফ্যাসিস্টের সহযোগী, প্রমাণ আছে, ছবি আছে, তাকে আপনি পছন্দ করছেন। আপনার মন্ত্রণালয়ে মানে সমস্ত বিতর্কিত লোকজন নিয়ে আপনার চলাফেরা, আসিফ মাহমুদ এলাকায় যায় কি ওই কুমিল্লায় সব আওয়ামী লীগের লোকটোক নিয়ে আপনার চলন বলন, আর একজন বক্তৃতা দিচ্ছে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে। আশ্চর্য ব্যাপার।
কোথায় বসে বক্তৃতা দেয় জানেন? ছাত্রলীগ, আওয়ামী লীগের, শ্রমিক লীগের সভাপতির বাসায় রাত্রি যাপন করে, এবং শীর্ষ নেতা, আমি নাম না বললাম, ছোট মানুষ। সেই জায়গায় এই যে মেঠো বক্তৃতা বা বক্তৃতা দেয়, বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে, কত বড় কথা। আবার বলে জিয়াবাদ থাকবে না। বাপরে বাপ, কি এক একজনের হ্যাডম, মাপ চাই না। কোনো রাজনৈতিক দলই তো আসলে জনগণের কাছে ব্যাখ্যা দিচ্ছে না। সারোয়ার তুষার, যে প্রশ্নগুলো আসলে এনসিপির বিরুদ্ধে তুলে ধরলেন এখানে শহীদুল ইসলাম বাবুল, সেই জায়গা থেকে একটু বলতেই হয় যে বিএনপিকে যদি একদম দায় নিতে হয় কোন প্রান্তিকে কে চাঁদাবাজি করলো, তাহলে এনসিপিকে কে নিতে হবে না? এনসিপি শুধু নোটিশ দেয়া বা কাউকে বরখাস্ত করলে হবে কি না? বলেন আপনি এনসিপি কার বিরুদ্ধে? এর আগেও বিএনপির বিভিন্ন গুগলে সার্চ জায়গায় দেন, হাজার হাজার নিউজ চাঁদাবাজি আছে। করছে। আমি আপনাকে বলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওখান থেকে কিছু হলে এটা এনসিপি করেছেন। এরপর আপনি খুঁজলে দেখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওখানে ঢুকে বসে আছে ছাত্র দলের নেতা। এরকম এই যে ভাই গুগলে সার্চ দিতে বললো না, এরকম গুগলে সার্চ দিয়ে আমিও শত শত দেখাতে পারবো যে কিভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটা তো এখন একটা মিক্সড প্ল্যাটফর্ম হয়ে গেছে এবং আমি মনে করি এটা বিলুপ্ত করে দেওয়া উচিত। এবং সেইখানে আপনি দেখবেন কোথাও কখনো ছাত্রদল কখনো ঢুকে এই ধরনের স্যাবোটাজগুলো করছে। এখন সেটাকে আপনি রেফারেন্স হিসেবে দেখাচ্ছেন এনসিপির, এটা তো দায়িত্বশীল হয় না। বিএনপির চাঁদাবাজিটা তো সিস্টেমেটিক চাঁদাবাজি সারা দেশে। এবং আপনি মানে আমি এখন কী বলবো, এখন আমাকে বলতে হচ্ছে নরসিংদীর আপনি ব্যবসায়ীদেরকে ফোন করে করে চাঁদাবাজি বলেন এবং ঢাকার গুলশানে কোন ক্লাবে এসে তারা চাঁদাগুলো দিয়ে যায় এবং সেখানে ডিজিএফআই গ্রেফতার করার পরে স্থায়ী কমিটির কোন সদস্যের চাপের কারণে ছেড়ে দিতে হয়েছে, এগুলো সবই এখন কিন্তু পরিষ্কার আস্তে আস্তে আরও বের হবে। ঠিক আছে, সুতরাং এই হুঙ্কার দিয়ে লাভ নাই। বাচ্চার কথা উনি বলেছেন, আমাদের শ্রদ্ধেয় ভাই, আমরা তো বাচ্চা মেনে নিলাম, কিন্তু এই যে এক্সপায়ার্ড, এখন যদি আমরা পাল্টাপাল্টি বলি যে এক্সপায়ার্ড যে নেতারা, কালকে দুদু সাহেব যে ভাষায় কথা বলেছেন, বিএনপি যদি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হতো, গতকালকে তাকে বলতো যে আপনি অবসরে যান। যে ভাষায় তিনি কথা বলেছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, তিনি কিন্তু একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি এই ভাষায় কথা বলতে পারেন, এটা কোনো রাজনৈতিক ভাষা? তো ছেলেরা মেয়েরা যখন প্রশ্ন করা শুরু করেছে যে 16 বছর আপনি এই কাজটা করলেন না কেন, এখন যেটা করতে চাচ্ছেন, কি উত্তর দিবেন? আপনার কাছে কোনো উত্তর নাই। আচ্ছা, এরপরে হচ্ছে পাল্টাপাল্টি কর্মসূচি কিনা, এটা মোটেও পাল্টাপাল্টি কর্মসূচি না। আমরা ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন এবং ইসি পুনর্গঠনের কথা বলে এসেছি। এখন আমরা আবার কেন এটা নিয়ে মাঠে নেমেছি, সেইটাই প্রশ্নটা হচ্ছে, এই যে ঢাকা দক্ষিণটা আপনি দখল করেছেন, এটা তো একটা দখল, অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে চাচ্ছেন। আপনি বলছেন এনসিপি, আওয়ামী লীগের টাকা ইত্যাদি ইত্যাদি। আপনি তো ভাই অবৈধ একটা নির্বাচনকে, এটা কে না জানে? আপনাদের পুরনো ফুটেজগুলো দেখেন, 20 সালের নির্বাচনে কোথাও কোনো ভোট কেন্দ্রে কোনো ভোটার যেতে পেরেছে? যারা ফিল্ড রিপোর্টিং করেছে সেই সাংবাদিকরা বলছে যে ভাই কোথাও তো কোনো ইলেকশনই হয় নাই, ভোটার টার্ন আউট হয় নাই। সেরকম একটা নির্বাচনে আপনি গায়ের জোরে, তো আপনি বলেন যে ঢাকা দক্ষিণে নির্বাচন দেন, একটা স্থানীয় সরকার নির্বাচন মেনে নেন, ঢাকা দক্ষিণে নির্বাচন হোক, ইশরাক সাহেব জিতে আসুক। উনি এইভাবে এবং যে মাত্রায় এখানে আদালত এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করে এই কাজটা করা হচ্ছে নজিরবিহীন। একটা আমি উদাহরণ দেবো শুধু, উনার প্রথমত আর্জিটা মানে ইয়েটা ছিল যে এই নির্বাচনটা অবৈধ। এবারে উনি এটা সেটা সেই 2020 সালে, 5 বছর পরে এই 25 অগস্ট, এই 24 সালের 5 অগস্টের পরে এসে উনি আর্জি সংশোধন করালেন। নিজে করেন নাই, কিন্তু আরেকজনকে দিয়ে করিয়েছেন। সেখানে বলেছেন যে আমাকে জয়ী ঘোষণা করতে হবে। আর্জিটা কে সংশোধন করেছে? যে করেছে তাকে কি উনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন? দেন নাই। এগুলো কিন্তু সব সিরিয়াস লিগ্যাল লুপহোল। আচ্ছা, এবার তিনি নিজে ওইটার মধ্যে যে আপনি এটা কি আদালত কি যখনই কোনো নির্বাচনে প্রশ্ন উঠবে ভোট পুনর্গণনা করতে হয়, আদালত কি ভোট পুনর্গণনা করেছেন? ওনাকে যে বিজয়ী ঘোষণা করলেন, এই মামলার বিবাদী হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কি পাল্টা আপিল করেছে? আপিল করে নাই, উল্টা গ্যাজেট করে বসে আছে। অদ্ভুত সব ঘটনা। এবং বিএনপির যে না ইশরাক সাহেবকে না থামিয়ে পুরো দল যেটাতে সমর্থন দিচ্ছে, এটা বিএনপির আজকে আপনি বুঝবেন না, এটা হলো হটকারী রাজনীতি বিএনপির। কারণ আপনি আওয়ামী লীগের এখন তো, তাহলে আপনি বলেন যে 18 সালে আমরা সরকার, 18 সালের নির্বাচনে তো আপনি অংশগ্রহণ করেছিলেন, তাহলে ওই নির্বাচন তো একটা কারচুপি নির্বাচন হয়েছে। তাহলে এখন আপনি দাবি করতে পারেন যে 18 সালে আসলে বিএনপি সরকার, আদালতে যান এবং গিয়ে বলেন যে বিএনপিকে সরকার ঘোষণা করেন। এই রাজনীতিগুলো একদিকে আপনি 8 মাসের একটা, আপনারাই বলছেন শিশু, 8 মাসের একটা সমালোচনা 50 বছরে, না না আমি বললাম, আচ্ছা আমি বললাম যে হামাগুড়ি, আমি একটা দল, আমি একটা হামাগুড়ি দিচ্ছি, আপনি বিএনপি আর ওই এনসিপি তুলনা চলে নাকি? 50 বছরের একটা দল, তারা বলে গণতন্ত্র, স্থানীয় সরকার নির্বাচন হলেই তারা তাদের হাঁটু কাঁপবে কেন? ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদল অ্যাক্টিভলি বিরোধিতা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন তারা চায় না। তাহলে আপনি নেতৃত্ব তুলে আনবেন কিভাবে? ফলে পরিষ্কারভাবে নির্বাচনটাকে একটা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে বিএনপি। তারা গণতন্ত্র নিয়ে মোটেও বিচলিত, এটা বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ এখন বিএনপির দখলে। আমার আমদিয়া ইউনিয়নে, আমাদের নরসিংদীতে, সেখানে ইউনিয়ন পরিষদের অফিস দখল করে বিএনপি মিটিং করছে।
আমি তারপরে এটা ইউএনও সাহেবের নজরে আনলাম যে হোয়াট ইজ দিস, তারপর উনি বলার পরে তারা ওখানে সরেছে। এর আগ পর্যন্ত কারোর কোনো নজর নাই। 5 তারিখে বাংলাদেশে অভ্যুত্থান ঘটেছে, 7 তারিখে বিএনপির এক নেতা দলবল নিয়ে শোডাউন দিয়ে নিয়ে ঘোড়াশাল যে নরসিংদী ঘোড়াশাল পৌরসভা দখল করে বসে আছে, পত্রিকায় নিউজ হয়েছে ভাই এগুলা। ন্যূনতম গণতান্ত্রিক মানে সেন্স যাদের নাই তারা নির্বাচন করলে আপনি নির্বাচনই কি গণতন্ত্র নাকি? আপনি গণতন্ত্র হলে আমি বুঝতাম আপনি স্থানীয় সরকার নির্বাচনের পক্ষ যদি নিতেন। আমরা বলেছি পাইলট প্রজেক্টে কয়েকটা জায়গায় নেন, ঠিক আছে, এখন আমি আরো কমিয়ে এনে বললাম শুধু ঢাকা দক্ষিণে নির্বাচন দেন, অসুবিধা কোথায়? ঢাকা দক্ষিণ নির্বাচন দিলে তো জাতীয় নির্বাচন পেছাবে না। আপনারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাচ্ছেন। আমি বিরতিতে যাব, বিরতি থেকে এসে আপনাদের শুনবো। সেই জায়গায় আমি সারোয়ার তুষার আপনাকে একটা প্রশ্ন করে রেখে যাই, আপনার কাছে যখন ফিরবো তখন এর উত্তরটা নিব যে নতুন বন্দোবস্তের নামে আপনারাই আন্দোলন এবং সেই আন্দোলন বা বিশ্বের তোপের মুখে দাবি দেওয়া সব আদায় করে নেয়া, সেটা যৌক্তিক হোক অযৌক্তিক হোক, এটা আপনারাই নাকি নতুন বন্দোবস্তের মধ্যে শিখাচ্ছেন, এরকম একটি অভিযোগ রয়েছে। আর সেই বন্দোবস্ততে আসলে বিএনপিও কতটা হাঁটছে আমি আপনাদের দুজনকেই শুনবো। বিরতি শেষ করে ফিরছি। সম্মানিত দর্শক, আপনারা যারা রয়েছেন আমাদের সাথে আজকের আয়োজন আপনার মতে পাওয়ার্ড বাই স্বপ্নধারা, আমরা আজ কথা বলছি উত্তপ্ত রাজনীতির মাঠ। বাকি আলোচনা নিয়ে ফিরব শীঘ্রই, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা। আজ আমরা কথা বলছি উত্তপ্ত রাজনীতির মাঠ এই শিরোনামে। আমি শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে আসবো। এনসিপির বিরুদ্ধে যেমন অভিযোগ রয়েছে যে তারা নতুন বন্দোবস্তর নামে আন্দোলন শিখাচ্ছে, যে আন্দোলনের এবং মুখী মানে চাপের মুখে দাবি দেওয়া সব আদায় করে নেওয়া যায়, সেটা যৌক্তিক হোক বা অযৌক্তিক। তেমনি ভাবে পুরানো বন্দোবস্তে বিএনপি শিখাচ্ছে দখল আসলে কিভাবে করা যায়। শোনেন, আমি বলি 9 মাসে একটা রাজনৈতিক দল এই সারোয়ার তুষার অনেক বায়বী অভিযোগ করছে। আমি এরকম অভিযোগ করে দিতে পারি, প্রচুর বায়বী অভিযোগ করবো না, আমি সত্য অভিযোগ করব। রেলের একজন এডিশনাল সেক্রেটারি পদত্যাগ করছে, ওইখানে ছাত্র প্রতিনিধি 4 জন। জুলাই ফাউন্ডেশনের নামে দোকান বরাদ্দ নিচ্ছে, টিকিট কালোবাজারি করছে, চুরি করছে, বাটপারি করছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সচিবালয় সব থরথর করে কাঁপে। বিএনপির নাকি সরকার? আমি তো বললাম এক একটা করে, এই যে তানভীর ডিসিএসপি নিয়োগে 400 কোটি টাকা মাইরে দিয়ে চলে গেছে। 9 মাসের একটা ছেলে, বাচ্চা ছেলে বলবো না এদেরকে, এটা তো অনেক অভিজ্ঞ। বিএনপিরে শিখায়, বিএনপি নাকি দখল করে আছে। এনসিপি যে কয়জন মানুষ এনসিপির প্রত্যেকের আপনি খবর নেন, এরা থাকতো হলে মেসে কয়দিন আগেও। 9 মাসে তারা আলাদিনের চেরাকে খুলে একটা পরস্পর বিএনপির জ্ঞান দেয়, বিএনপির ভবিষ্যৎ বলো না, বিএনপি হঠকারিতা করে। আপনি কোথায় যাবেন? হাসবো না কাঁদবো এই কথা শুনে। আমি বলি শোনেন, 16 বছরে বিএনপি কেন করে নাই? বিএনপি 16 বছরে যেটা করেছে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে সমাবেশ করেছে, লক্ষ লক্ষ রাউন্ড গুলি হয়েছে। যখন বিএনপি করেছে এদের বয়স, ওনাদের এক একজনের গড় বয়স 24 আর 25। আমরা 17 বছর আগে শুরু করেছি, তখন তখন বয়স ছিল 5 আর 6 আর 7। হ্যাঁ, তখন তারা রাজনীতির বুঝে না, দুধের শিশু ছিল কেউ কেউ। সেই তারা কয় জিয়াবাদ রাখবো না বাংলাদেশে। বিএনপি নৌকা ধানের শীষ, 1 সাপের 2 বিষ। এই বিভাজন তৈরি কে করেছে আপনি বলেন? 16 বছরে আমরা যখন লড়াই করেছি, আজ থেকে 17 বছর আগে, এবং এই সময়ে আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তখন তারা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, হলে থেকেছে নিরাপদে, কেউ কেউ ছাত্রলীগের লুঙ্গির নিচে থাইকে বড় আরামে এসে দিনাতিপাত করছে। আমার ভাইয়েরা ডান্ডা বেরিয়ে জেলখানায় থেকে যখন আসছে মায়ের মৃতদেহ দেখবার জন্যে, তখন তারা মায়ের রান্না পিঠে বানানো খেয়েছে আরামে এসে। আমরা ডেকেছি, তারা আসে নাই। ওনারা ডেকেছে, আমরা গিয়েছি, সেই জন্য 5 তারিখ হয়েছে, জুলাই 5 হয়েছে। 16 বছরে করে নাই। 16 বছরে আপনি জুলাই করেছেন, লক্ষ লক্ষ লোক এখন ডাক দেন, 100 লোকও তো জোগাড় করতে পারেন না। কি দন্যতা হইল এই 9 মাসে? আপনার নিজের আয়নার দিকে একটু তাকায় দেখেন। 16 বছরে পারে নাই, আশ্চর্য ব্যাপার। 5 তারিখকে গাছে ধরা আপেল যে কি মে মাসে শুরু হয়েছে, গাছ লাগাইছেন, আর কপ করে জুলাই মাসে এসে ভক্ষণ করে ফেললেন পায়রা। এই ধরনের অধ্যত্বমূলক আচরণ, কথাবার্তা, রাজনীতি প্রথম থেকেই রাজনৈতিক দলকে মেলাইন করবার জন্যে এই এনসিপির তখন এনসিপিও হয় নাই, তারা বিএনপি পুরনো বন্দোবস্ত। নতুন বন্দোবস্ত দেখি পুরনো বন্দোবস্ত আরো বেশি লুটপাট আর লুণ্ঠন শুরু করে দিয়েছেন। এরা যদি 17 বছর থাকে, এরা তো বাংলাদেশ খেয়ে ফেলবে, বাংলাদেশের মাটি, পানি, বাতাস, বালি সব খেয়ে ফেলবে এরা।
আরে আবার বিএনপিকে জ্ঞান দেয়, বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। কোথায় যাবো? শোনেন, এইগুলো বলতে অবৈধ নির্বাচনকে বৈধতা নাকি দিচ্ছে বিএনপি। শোনেন আমার কথা, শোনেন, শুনতে হবে। অবৈধ নির্বাচনটা কেন হইলো? বিএনপির ভোটটা কেটে নিল, ইশরাকের ভোটটা কেটে নিল বলেই তো অবৈধ। মেয়র তো ইশরাকের হবার কথা। আপনি আমাকে আইন শিখাচ্ছেন, আমরা আইন বুঝি না? আমরা এখানে আদালত প্রভাবিত হয়েছে কি হয় নাই সেটা অন্য আলোচনা। আদালত একটা রায় দিয়েছে, যেই রায়ে চট্টগ্রামের মেয়রও বসেছে, এটা নতুন কাহিনী না। যে রায়ে বাংলাদেশের অসংখ্য উপজেলা চেয়ারম্যান বসেছে, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা বসেছে, বাধা শুধু ইশরাকের, তাকে ওখানে বসতে দেওয়া যায়। বললো না যে ঢাকা শহরে ওনাদের অনেক জনপ্রিয়তা আছে, এই জন্য ঢাকার নির্বাচন আমরা চাই না। ওনাদের টার্গেট হলো ঢাকাকে কেন্দ্র করে ওই নগর ভবন দখল করে। এই উপদেষ্টা তো নগর ভবনে বসে, আপনি তো জানেন, মন্ত্রণালয়ে বসে না তো, ওইখানে অনেক খন্দ আছে, ওখানে অনেক ধান্দা আছে। শুধু তাই না, হ্যাঁ শুধু তাই না, মানে কি বলবেন, এটা তো আগে থেকে আমরা জানি যে ইশরাককে তারা বসতে দিবে না। আমার ওখানে বসার কোনো দরকার নাই, কিন্তু আপনার মুখোশটা আমি উন্মোচন করতে চেয়েছি যে আপনি কি কারণে এটা দখল করে রাখেন, কি কারণে আপনি এখানে বসেন। শহীদুল ইসলাম বাবুল, আপনি যেটা বলেছেন সেটা তো একদম সুস্পষ্ট, কিন্তু তারা যেটা বলছে যে যদি এখন স্থানীয় সরকার নির্বাচন হয়, বিএনপি, শোনেন আমার কথা শোনেন, আপনি যেটা প্রশ্ন বলছেন, নির্বাচনকে বিএনপি ভয় পায় না। একটা মেম্বার আগে নির্বাচিত হয়ে দেখেন, এনসিপির একজন সদস্য নির্বাচনে দাঁড়ায়, তারপরে বড় কথা বললেন। কোন জায়গা থেকে এমপি তো দূরের কথা, নির্বাচন হলে একটা আবার মেম্বার নির্বাচিত হয়ে তারপর বললেন আবার ওই ইশরাকের তো জিতে আসার সম্ভাবনা থাকতেই পারে, সেটাই বলছেন। আমি একটু সারোয়ার তুষার আপনার কাছে আসি, যে প্রশ্নটা আমি শেষ করে দিই 10 সেকেন্ড। আপনি সব নির্বাচন দেন, ছাত্র সংসদ দেন, মেয়র দেন, এমপি, কিন্তু জাতীয় নির্বাচন পিছনের ধান্দা করেন না দয়া করে। ওই ধান্দাটাই তো মূল ধান্দা। নিঃসন্দেহে দেখতে চাইতেই পারেন আপনারা। বাকি আলোচনা হবে বিরতি শেষে। সম্মানিত দর্শক যারা রয়েছেন, আপনার মতের আয়োজনে পাওয়ার বাই স্বপ্নধারা আমরা শীঘ্রই ফিরব, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার বাই স্বপ্নধারা। কথা হচ্ছে উত্তপ্ত রাজনীতির মাঠ এই শিরোনামে। এই পর্যায়ে শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে আসতে চাই। অনেকগুলো কথা সারোয়ার তুষার বলেছেন, আমি কোনো প্রশ্ন রাখতে চাই না, শুধু শুনতে চাই তার কথা। একদম অনেক কথা বলেছে, গয়রহ, সত্য মিথ্যা অনেক আছে, একটু সত্যের সাথে অধিকাংশ মিথ্যা। এই যে কি এনসিপি নেতারা চাঁদাবাজি করে নাই, ঘেরাও করে নাই, অসংখ্য গাজীপুরেও দেখছি এনসিপি ওই থানা ঘেরাও করে লোক নিয়ে আসছে কয়েকজনের জায়গায়, তাদের লোক কম, সেই জন্য ঘেরাও করার লোক পায় না তারা। বিএনপির কোথাও হতে পারে এরকম, আমি অস্বীকার করি না। বিএনপির পুরনো, আপনি নতুন বন্দোবস্ত। বিএনপির হান্নান মাসুদকে এনসিপির মেইন স্ট্রিমের একজন লোক, এখন ডিএমপি তাকে অনুরোধ করছে, 2-3টা চাঁদাবাজ, মদ সৃষ্টিকারী, হ্যাঁ স্বীকৃত, তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, তাদেরকে ছাড়াই আনতে ডিএমপি ওনাকে অনুরোধ করেছে। ডিএমপি কী বিপদে পড়েছে আপনি চিন্তা করতে পারবেন, কী প্রেসারে পড়েছে। হ্যাঁ, অনুরোধ করেছে যে তারা খুব নির্দোহ, একেবারে পরিষ্কার পরিশুদ্ধ লোক, তাদেরকে একটু আপনারা নিয়ে যান। সে কত ভয়ঙ্কর কথা। এগুলো হলো অসত্য, ভনিতা, ভণ্ডামি রাজনীতির। হ্যাঁ, শাক দিয়ে মানে মাছ ঢাকার একটা অপচেষ্টা। কি কি বিএনপি পালাই গেছে আন্দোলনে, একটা ককটেল নাকি মারেছে, মিথ্যাচার, নির্লজ্জ মিথ্যাচার। সেদিন 70,000 রাউন্ড গুলি করেছে বিএনপির 28 তারিখে সমাবেশকে ভণ্ডুল করবার জন্য। 70,000 রাউন্ড সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, সে বলে একটা ককটেল। নতুন রাজনীতি করে, তাদের অভিজ্ঞতা কম, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু এই যে বললেন না দুদু সাহেব, এই কথা কীভাবে বলে? আপনার দলের দায়িত্বশীল নেতা কিভাবে বলে জিয়াবাদে দেশে থাকবে না? কিভাবে বলে? এর বিচার করেছেন আপনারা? আর মির্জা আলমগীর আর ওবায়দুল কাদের এক, ধানের শীষার নৌকা একদিন আপনি দেওয়ান থেকে শুরু করেছেন। আপনার সাথে আমি আন্দোলনে ছিলাম, আপনি কি কারণে শুরু করেছেন? 9 মাস কিচ্ছু বলেই নাই, এখন আপনি আমাকে বলতে বাধ্য করছেন। এখন আপনি শিশু না, আপনি আপনাকে শিশু বলছেন, আমি আপনার শিশু টুসু বলি নাই, বা দুধ খান এটাও বলি নাই। আপনি শিশু না, আপনি রাজনীতি করতে আসছেন, আপনি শিশু হবেন কেন? আপনি সব বুঝেন, ক্ষমতা বুঝেন, হ্যাঁ নেতৃত্ব বুঝেন, ভাগ বুঝেন, হ্যাঁ আবার শিশু কেন হবেন? শিশু বলবো না, আপনারা বহুত মানে অভিজ্ঞ হয়ে গেছেন এই 9 মাসেই, অসুবিধা নাই, হন অসুবিধা। ডিবি অফিসে বিএনপি নাকি পালাই গেছে। আরে ভাই, বিএনপির কত লোক গুম হয়েছে, কত লোক গুম হয়েছে বলেন? বিএনপির কত লোক গুলি খায় মরছে 5 তারিখের আগে, পালাই যদি যাইতো সবাই। কত লোক পঙ্গুত্বের সাথে অসহায় জীবনযাপন করছে। আমার অনেক সহযোদ্ধা নাই, তাদের বাচ্চাদের দিকে তাকাইতে পারি না। আপনি জানেন, আপনি ডিবি অফিসে আপনাদের তো নিয়ে সেরাটনের খাবার খাওয়াইছে, একদিনের মাথায় সব ওখানে সারেন্ডার করে বয়ে রয়েছেন। বিএনপির একটা লোককে 17 বছর ওরা ওদের মতো কথা বলাইতে পারছে যে আমরা আন্দোলন করবো না, আন্দোলন অব্যাহতি দিচ্ছি? একটা লোককে বলাইতে পারছে?
এত সহজ না, কলিজা লাগে, দম লাগে। সেই দম আপনারা তো ডিবি অফিসে আন্দোলন প্রত্যাহার করে ফেলছেন একদিনে, আর আমি এসে খাই দিয়ে। বিএনপির কর্মীদেরকে আমি নিজে দেখেছি জেলখানায়, পায়ের নখ উপড়ে ফেলেছে, রুম ভেসে গেছে রক্তে, ট্রমাটাইজড অবস্থা, ইলেকট্রিক সব, প্রস্রাব এবং ব্লাড একসাথে বেরোইছে। এগুলো আপনারা জানেন না এই ইতিহাস, এই জন্য এত কথা বলেন। হ্যাঁ, আর কি এই যে আমার আন্দোলনে আসে নাই যেটা বললেন, আমার আন্দোলনে যদি নাই আসলো, আপনি দেখেন নাই বিএনপির নদী সাঁতরাইয়া মাইলকে মাইল পায়ে হেঁটে হাজার হাজার মানুষ একটা বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ করেছে। এগুলো কি আকাশটা আইছে না ফেরেস্তা না এনসিপির কর্মীরা? বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিদ ঘটনা। আমি কৃষক দলের সমাবেশ করছি 2 লক্ষ 3 লক্ষ লোক নিয়ে আমার ডাকে এসে। আপনি বলতেছেন হ্যাঁ, আর আপনার 100 লোক যারা ইউটিউবার আর সাংবাদিক তার চাই কম লোক নিয়ে ঢাকা দখল করে নেবেন, ঢাকায় ভোটে জিতে হালাইবেন, উত্তরে আর দক্ষিণে আসেন না। আচ্ছা, ভোট আপনি করেন, আপনি সিটি কর্পোরেশন করেন, স্থানীয় সরকার করেন, সব করেন, আমার তো কোনো আপত্তি নাই। তাহলে আপনি এত জনপ্রিয়, আপনার কথা সব মানুষ, বিএনপি পচা দুর্গন্ধযুক্ত পুরনো বন্দোবস্ত, আপনি নতুন বন্দোবস্ত নিয়ে আসছেন, তা জাতীয় নির্বাচন করতে আপনার এত ভয় কেন? হ্যাঁ, এ কথা শুনলেই আপনাদের গাত্র দাও শুরু হয় কেন? আগে তো পুরোই মালা, এখন করতো না আমাদের নির্বাচন নিয়ে কোনো আপত্তি নাই, এখন মানুষ সেটা গ্রহণ করছে না, সেই জন্যে এখন এই ফাঁক, আগে ইলেকশন করেন, আসেন ইলেকশন করেন, ইলেকশন কমিশন পুরো এইগুলো বলে বলে শুভঙ্করের ফাঁকি। জাতীয় নির্বাচনটা কীভাবে পিছানো যায়, ক্ষমতাটা এনজয় করা যায়। হ্যাঁ, ভোগ বিলাসে মত্ত হয়ে গেছে তো অল্প দিনের মধ্যে, ওই যে 0 থেকে হিরো, হ্যাঁ, লটারি একটা লাগিয়ে গেছে, সেই লটারির মধ্যে আন্দোলন সংগ্রামের দীর্ঘ ইতিহাস, একটা পরিপূর্ণ রাজনীতি শিখা লাগে। হ্যাঁ, এমনি এমনি হয় না। একটা গাধাও যদি পানিগুলা করে এক জায়গায় 25 বছর, একটা পরিশীলিত রাজনীতিবিদ অভিজ্ঞতার মধ্য দিয়ে জন্ম নেয়। এর জন্য অনেক ঘাম লাগে, ত্যাগ লাগে, শ্রম লাগে, সাধনা লাগে। হঠাৎ করে লটারি পাইলে তো এটা হয় না। সেই জন্য বড় বড় কথা একজন বলে পারে। এখন দুদু সাহেব এক কথা বলে ফেলেছে, মনের ভুলে হোক, অবচেতন মনে হোক, সেটা নিয়ে তাদের গাত্রদাহ। কিন্তু এরা যে বলে যে জিয়াবাদ রাখবো না, থাকবে না, হ্যাঁ, সেই কথা নিয়ে তাদের গাত্রদাহ খুব মজা পায় তখন। হ্যাঁ, কাশফুলের নরম ছোঁয়ার মতো। দুর্ভাগ্য। সারোয়ার তুষার, সেই জায়গায় জাতীয় সংসদ নির্বাচন যেটা, আপনারা সেটার ব্যাপারে কথা বলেন না, একদম প্রথমে আপনারা সংবিধান সংশোধনের কথা বা একদম সংবিধান পুনর্লিখনের সেই জায়গাটায় জোর দিয়েছেন, পরবর্তীতে আবার এখন স্থানীয় সরকার নির্বাচন এই জায়গায় জোর দিচ্ছেন। বিএনপির তরফ থেকে তো বারবারই বলা হচ্ছে জাতীয় নির্বাচনটা আগে হোক। না, জাতীয় নির্বাচন আগে হোক, তারপরে আপনি যে সংবিধান সংস্কারটা কোথায় করবেন, মানে ইয়েতে বিএনপির তো নিশ্চয়ই অনেক ভালো ভালো আইনের লোকজন আছে যারা তাদেরকে পরামর্শ দেয়, তাদেরকে একটু জিজ্ঞেস করবেন যে সংশোধনী আর পুনর্লিখন এক জিনিস কিনা। আমরা বলছি যে আপনি যদি সংবিধান সংস্কার করতে হয় কিংবা পুনর্লিখন করতে হয়, গণপরিষদ নির্বাচন করতে হবে। এখন আপনি জাতীয় নির্বাচন বুঝেন আর গণপরিষদ যে জাতীয় নির্বাচনের আব্বা টাইপের ব্যাপার, এটা আপনি বুঝতে চাইবেন না, তাহলে আমরা তো আপনার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে প্রশ্ন করবই। তখন আপনি বলবেন তোমরা শিশু কিছু বুঝো না। গণপরিষদ নির্বাচন তো একটা জাতীয় নির্বাচন। পৃথিবীর বিভিন্ন জায়গায় এই নির্বাচন হয়েছে যখন আপনাকে সংবিধান পরিবর্তন করার মতো বড় ঘটনা আসতে হয়েছে। কারণ এগুলা হেসে উড়িয়ে দেওয়াটা কিন্তু একটা অজ্ঞতার ব্যাপার আর কি। এখন আপনি অজ্ঞতা এবং দাম্ভিকতা নিয়ে চলতে পারেন, কিন্তু সংশোধনীর সমস্যাটা কোথায়? সংসদে আপনি সংশোধনী করবেন, আপনার কাছে 2/3 আছে, আরেকটা সংসদে সে 2/3 বলে ওই সংশোধনী বাতিল করে দেবে, অথবা বিচার বিভাগ বলবে, যদি তারা দেখে যে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক আপনার সংশোধনীটা, তাহলে সে বলবে যে এইটা অসাংবিধানিক, এটা করা যাবে না। বাংলাদেশে এই ঘটনা ঘটে নাই? একবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা, আবার সেটাকে বাতিল করা, আবার পুনঃপ্রবর্তন করা, এই ঘটনাগুলো ঘটে নাই। আমরা তো সেই ধরনের আলগা টপকা সংশোধনীর কথা বলছি না। এই সংশোধনীর জন্য তো বিএনপির 31 দফাই আছে, যেটার কথা তারা বারবার বলে। এখন ন্যাশনাল এজেন্ডা হিসেবে সংবিধান সংস্কারের কথা এসেছে, এবং সেখানে অনেকগুলো জিনিস এসেছে। তার মধ্যে উচ্চকক্ষ কেমন হবে, প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে, সংবিধান সংশোধনীর ক্ষেত্রে গণভোট লাগবে কিনা, নারীদের কয়টা আসন থাকবে, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আসছে। এগুলো একটার ব্যাপারেও বিএনপির কোনো দায়িত্বশীল অবস্থান নেই। আমি একটা শুধু উদাহরণ দিই, উচ্চকক্ষ মানে ফাঁকিবাজির একটা সীমা থাকা উচিত, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। তারা, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, হ্যাঁ আমরাও তো উচ্চকক্ষ চেয়েছি, আচ্ছা কিভাবে তারা উচ্চকক্ষ চেয়েছে? আমরা বলেছি যে প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ হতে হবে। সারা দেশে আপনি যত % ভোট পেয়েছেন তার ভিত্তিতে। বিএনপির ফর্মুলাটা কি? আপনি সংবিধানে আপনি নিম্নকক্ষে যতগুলো আসন পেয়েছেন সেই আসনের ভিত্তিতে। তো আমি ভাই, আপনি নিম্নকক্ষেও আপনি 2/3 থাকবেন, উচ্চকক্ষে আপনি আবার 2/3 নেবেন, এর জন্য তো উচ্চকক্ষ দরকার নাই, মানে আবার রাষ্ট্রীয় পয়সা নষ্ট করার দরকার নাই। উচ্চকক্ষটা আসে পাওয়ার ব্যালেন্স করার জন্য। নিম্নকক্ষ যেন যে কোনো আইন করে ফেলতে না পারে, যেন সরকারি দল, নিম্নকক্ষে তো সরকারি দলের 2/3 থাকে, সরকারি দল যেন একটা চেক অ্যান্ড ব্যালেন্সে থাকে, সেজন্য উচ্চকক্ষে একটা আনুপাতিকের ব্যাপার বলা হয়েছে। আরও ফেয়ার হচ্ছে যদি আপনি উভয় কক্ষ সংখ্যানুপাতিক করেন। আর এই সংখ্যানুপাতিক কথা শুনলে তো বিএনপি মানে ভয় পেয়ে যায়। কারণ ভয় পেয়ে যায় জানেন, খেলাটা খুব মজার। এই যে দেখেন ইসি সীমানা পুনর্নির্ধারণ করছে না,
এগুলো তো শখ আমরা জানি, কখন যেখানে আপনার ভোট বেশি সেখানে সীমানা বেশি, মানে আসন বেশি করবেন, যেখানে ভোট কম ওখানে আসন কমিয়ে দেবেন, এই রাজনীতিগুলো সবাই বুঝে, এবং এর মধ্যে দিয়ে আপনি 2/3 করবেন, কিন্তু ভোট পাবেন আসলে সারা দেশে 40%। এখন 40% আপনাকে যদি আমি ভোটের অনুপাতে যদি আপনাকে আসন দেওয়া শুরু করি, 1% এগেনস্টে 3টা আসন, আপনি 40%-এর জন্য 120টা আসন পাবেন, সরকারি গঠন করতে পারবেন না। এই জন্য সংখ্যানুপাতিকে বিএনপির ভয়। কিন্তু অন্যান্য তাহলে কি বাংলাদেশে বিএনপি যা বলে তাই হবে? অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথার কোনো মূল্য নাই? জামায়াত ইসলাম থেকে শুরু করে গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, সিপিবি, এনসিপি পুরোপুরি আনুপাতিকের কথা বলে নাই, শুধু উচ্চকক্ষের কথা বলেছে। কিন্তু এই যে ইসলামী আন্দোলন, এই যে এতগুলো দল সংখ্যানুপাতিকের কথা বলছে, আপনি তাহলে কি তাদের কথার কোনো মূল্য নাই? শুধু বিএনপি যেটা বলবে ওটাই হবে, আর বাকি সবাই যেটা বলবে এটা হবে না? সময় যেহেতু বেশি হাতে নেই, আমি একটু শহীদুল ইসলাম বাবুলকে শুনে আবার আপনার কাছে আসবো, আপনি বলবেন। সারার তুষার যে বক্তব্য দিয়েছে ভয় কিসের? তিনি আমি প্রশ্ন বলি তুলেছেন। ভয় কিছুই নাই। ভয়ের কি আছে? বিএনপি নির্বাচনকে কেন ভয় পাবে? সারা জীবন নির্বাচন করে আসছে। যে এর আগেও একটা কথা বলছে যে সবাই নাকি স্থানীয় সরকার নির্বাচন চায়, বিএনপি ছাড়া নাকি সবাই স্থানীয় সরকার। এটা অসত্য কথা, মিথ্যা কথা, স্পষ্টতই জলজন্ত মিথ্যা কথা। তারা চায়, আর দু একটা রাজনৈতিক দল তাদের সাথে 2-4টা রাজনৈতিক দল, সবাই চায় না, এটা একটা। আচ্ছা, ওনারা এত যেই সব সংস্কারের কথা বলেছে, প্রধান উপদেষ্টা পরিষ্কার করে বলে দিচ্ছেন কোনো জটিলতা নাই। ওনাদেরই প্রধান উপদেষ্টা, ওনাদের মানে এনসিপির এক অনকাইন্ড প্রতিষ্ঠাতা বা উৎসাহদাতা, যাই হোক, তিনি বলে দিয়েছেন যেই সব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হবে। আপনি যেভাবে বলবেন আমি সেভাবে বলতে বাধ্য না। তো আমি কেন বলবো? আপনার চিন্তার সাথে আমার চিন্তার মিল হইতে পারে না। আপনি একভাবে চিন্তা করেন, আমি আরেকটা দল আরেকভাবে চিন্তা করে। আপনি কিভাবে চিন্তা করেন যে আপনার কথা মতো সব বিএনপি চিন্তা করবে? এই চিন্তা করাটাই তো একটা ফ্যাসিস্ট চিন্তা। আমি আমার বক্তব্য দিয়েছি, অন্যান্য রাজনীতিতে এখন সংস্কার কমিশন হয়েছে, তারা সেটা করবে। আপনি আপনার মতো কেন চাপাই দিতে চাচ্ছেন? আপনি যত সংস্কারের ফোন দিয়ে এঁটেছেন, এই সংস্কার করতে গেলে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আর ভোটের দরকার হবে না, এরাই ক্ষমতায় থাকতে পারবে আল্লাহর রহমতে। ওইটাই হলো মূল ধান্দা আর কি। এখন আচ্ছা, আরেকটা জিনিসে আসি, যে কি বিএনপি, যে আপনি যত ভালো কথা কইতেছেন, দেশকে দুধ আর মধুর উপরে ভাষাই দিবেন, আপনি এত রাজনৈতিক দল তো করেছেন, ভোটও করবেন, নিবন্ধন না পাইয়ে যাবেন, অসুবিধা নাই। ভোট করে আপনার কথার মধ্যেই তো মানুষ বিএনপি তো খারাপ বলতেছেন, বিএনপি এটা চায় না, বিএনপি মানুষের ভালো চাইতেছে না, সংস্কার চাইতেছে না, মানুষকে বলেন, তারপরে ভোটে ফেস করেন, আপনি দেখবেন জিতে যাবেন। তখন আপনি মনের মাধুরী মিশিয়ে আপনি সংস্কার করেন, আপনার অসুবিধা কি? ভোটকে কেন ভয় পান? আর বিএনপির উপর কেন চড়ে বলছেন? এই সংস্কার, যখন আমরা সংস্কারের কথা বলছি তখন তারা ঘুমাইতেছিল, কেউ বলে নাই। আমি আপনার মতো করে কিভাবে আমি বলবো, বিএনপি প্রথম বাংলাদেশে বলেছে 22 সাল থেকে যে আমরা এই সংস্কারগুলো আমরা করব, এটা কমিটেড, আমার ইশতেহারে থাকবে, আমরা এটা ব্র্যান্ডিং করতেছি, কেউ করে নাই, কোনো রাজনৈতিক দল করে নাই, হ্যাঁ, এবং ধান্দায়ও করে নাই। আমরা যেটা বলেছি আমাদের বক্তব্য, আমরা যে সংস্কারের কথা বলেছি, এই সংস্কারের কথা আমরা ব্র্যান্ডিং করেছি, আপনারাও করেন। তারপর এগুলো নির্বাচনে ইশতেহারে দিয়ে দেন, তারপর নির্বাচনে জিতে দেন, তারপরে আপনি মনের মাধুরী আপনি সংস্কার করেন। আর আমারটা যদি মানুষ মনে করে বিএনপি করবে না, তাহলে আমরা ভোট দিবে না। নির্ধারণ সহ অন্যান্য বিষয়ে বিএনপি ভয় পায় না, তারা তাদের মতো করে ভাবছে, একদম সুস্পষ্ট। স্যার তুষার, আপনাকে শুনে শেষ করব। সেক্ষেত্রে জাতীয় নির্বাচনকে এনসিপি ভয় পায়, এরকম মন্তব্য করেছেন শহীদুল ইসলাম বাবুল, আপনি বলবেন। এখন বিএনপিকে, বাবুল ভাই সহ বিএনপিকে বুঝতে হবে যে গণপরিষদ নির্বাচন এটা জাতীয় নির্বাচন। এটা না বোঝার আগ পর্যন্ত এই ব্যাপারে কথা বলে লাভ নাই, কারণ আপনি তো মানে অন্ধকারে কথা বলতে পারেন না। বিএনপি সংস্কারের ব্যাপারে কমিটেড না হলেও সংস্কারের ক্রেডিট নেওয়ার ব্যাপারে শতভাগ তারা, এই যে বলছে 2016 সাল থেকে, একটা হলো তারা বলবে যে জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন, আর এই যে 2016 সালে তারা ভিশন 2030 দিয়েছিলেন, এটা তো ভাই যে কোনো দল দেয়। এটাকে ওনারা এখন বলা শুরু করেছেন যে সংস্কার। পরিষ্কারভাবে বাংলাদেশে 18 সালে রাষ্ট্রচিন্তা নামে একটা সংগঠন প্রথম সংস্কারের এজেন্ডা আনে, সেটা পরবর্তীতে ঐক্য ফ্রন্টের যে হয়েছিল সেখানে কোনো আইডিয়া নেওয়া হয়। 22 সালে গণতন্ত্র মঞ্চের সাথে আন্দোলনের অংশ হিসেবে বিএনপি 31 দফা একটা দেয়, গণতন্ত্র মঞ্চ আরেকটা দেয়, এবং এইটা হচ্ছে সংস্কার ইতিহাস। বিএনপি বাংলাদেশের সংস্কারের পায়োনিয়ার না। 2018 সালে ছাত্ররা প্রথম বলেছে নিরাপদ সড়ক আন্দোলনের সময় যে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করতে হবে, রাষ্ট্র মেরামত করতে হবে ইত্যাদি। বিএনপি পরবর্তীতে এটা গ্রহণ করার চেষ্টা করেছে, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। সবচেয়ে বড় দল হিসেবে তারা এটা অ্যাপ্রিসিয়েট মানে এটা গ্রহণ করেছে। কিন্তু আপনি যদি বলেন যে আমরাই সংস্কার শুরু করেছি প্রবক্তা, তাহলে আপনি আবার ওই যে অন্তঃশ্বাসশূন্য কথা আমাকে বললেন, এরকম আপনিও একটা ব্লাফের মধ্যে আছেন। মানে যেটা আপনি কৃতিত্ব নিতে পারেন না সেটাও আপনি নেওয়ার চেষ্টা করেছেন, যেটা এই যে ঢাকা দক্ষিণে যেটা দেখা যাচ্ছে অবৈধ একটা ভোট, এটা যেভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করা হচ্ছে এখানেও তাই করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনারা জাতীয় নির্বাচন ভয় পান না, কিন্তু সেটা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যান, একদম কনসেপ্টটা পরিষ্কার। গণপরিষদ কাম পার্লামেন্ট, এটা যদি বিএনপি না বুঝে, বিএনপি আগে এটা নিয়ে পড়াশোনা করতে হবে, তারপরে এটা নিয়ে কথা বলতে হবে। এটাই স্পষ্ট করলেন। আজকের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল, আপনাকে, সারওয়ার তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ছিলেন এতক্ষণ আমাদের আয়োজনে। আমরা নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আবারও ফিরে আসবো আপনার মতের আয়োজনে, আপনাদের মতের প্রতিফলন ঘটাতে। দেখতে চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়।